আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। নির্বাচন কমিশনের চতুর্থ দিনের মতন চলছে আপিল নিষ্পত্তির শুনানি। এর আগে তৃতীয় দিনে ৭১টি আপিল নিষ্পত্তির শুনানি হয়েছে। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪১ জন এবং স্থগিত হয়েছে ৪ জনের আপিল এবং একজনের আপিল প্রত্যাহার করা হয়েছে। বেশিরভাগ আপিলকারী তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা যেসব যুক্তি দেখিয়ে মনোনয়ন বাতিল করেছিল তার বেশিরভাগই টিকছে না। দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ার একাংশ ভোটের স্বাক্ষর সম্মিলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করেছে ইসি। আপিল নিষ্পত্তি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানেজি। সাদিয়া জানাবেন যে আজকে শুনানির কি অবস্থা দেখছেন, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, নির্বাচন কমিশনের চতুর্থ দিনের মতো চলছে আপিল নিষ্পত্তির যে কার্যক্রম, সেটি শুনানি চলছে নির্বাচন কমিশনের বেজমেন্টে। সেখানে প্রথম ভাগে আসলে ৩৫ জনের আপিল শুনানি নিষ্পত্তির যে শুনানি সেটি চলছে এবং দ্বিতীয় ভাগে আরও ৩৫ জনকে নিয়ে তারা আসলে কাজ করবেন, সেটি আমরা জানতে পেরেছি। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, গতকালও কিন্তু ৭১টি আপিল শুনানি করেছেন কমিশন এবং ৪১ জন আসলে প্রার্থিতা ফিরে পেয়েছে। তার মানে আমরা এটি বুঝতে পারি যে আসলে যারা আপিল করেছিলেন তার মধ্যে বেশিরভাগই কিন্তু প্রার্থিতা ফিরে পাচ্ছেন। আর রিটার্নিং কর্মকর্তারা আসলে যেই যুক্তিগুলো দেখিয়েছিলেন, মনোনয়ন বাতিল করেছিল, সে তার বেশিরভাগই কিন্তু টিকছে না। যেমন হচ্ছে আসলে দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, স্বতন্ত্র প্রার্থী হয় ১% যে ভোটারের যে স্বাক্ষর সম্বলিত তথ্যাদি, সেগুলো ছাড়া আসলে সেগুলো ক্ষেত্রেই কিন্তু নামঞ্জুর করা হচ্ছে। এছাড়া ছোট ছোট যে কারণগুলো দেখিয়ে আসলে তাদের প্রার্থিতা স্থগিত রাখা হয়েছিল, তারা কিন্তু আসলে প্রার্থিতা ফিরে পাচ্ছেন। এবং আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে আসলে 18 জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং আজ আসলে 70টির মতো আপিল শুনানি নিষ্পত্তি করবেন কমিশন। এবং প্রার্থীরা আসলে বের হয়ে বলছেন, আমরা কিছুক্ষণ আগে একজন প্রার্থী পেয়েছি যিনি জানালেন যে আসলে তার নামে আসলে একজন প্রার্থী আপিল করেছিলেন, সেটি যুক্তিসঙ্গত ছিল না এবং সে তার প্রার্থিতা ছিলই, এখনও তার প্রার্থিতা বহাল রয়েছে। এবং যেহেতু সবাই প্রার্থীতা এখন ফিরে পাচ্ছেন, মোটামুটি সব প্রার্থী, তারা প্রত্যাশা করছেন তারা ভোটের মাঠে ভালো করবেন এবং জনগণের জন্য আসলে ভালোভাবে কাজ করবেন। জনগণের যে প্রত্যাশা জনপ্রতিনিধিদের প্রতি থাকে, সেই প্রত্যাশাগুলো আসলে পূরণে তারা কাজ করবেন। তো হাবিবা, নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে 3 দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে। এর জন্য শক্তিশালী শিক্ষা নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের চাকরি খোঁজাকে গুরুত্ব না দিয়ে চাকরির বাজার তৈরিতে গুরুত্ব দিতে হবে। এর জন্য নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। The World Bank is fully committed to building coalition to close the... I hope we could debate and discuss what education should be. Students have not raised that issue yet. They're so busy with the political issues. But someday they will raise that issue. What is education? Why are you teaching this? Who needs it? They will define what the education should be. And we should help them. Because we failed.
জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ ৮টি সুনির্দিষ্ট অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ হবে এই বিচারিক কার্যক্রম। পরে একই ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা রুহুল আমিনকে তৃতীয় দিনের মতন জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিকে ট্রাইব্যুনাল ১-এ রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ ২ জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা আব্দুর রৌফের জেরা অনুষ্ঠিত হবে। এছাড়াও এই ট্রাইব্যুনালে গাজীপুরের একটি মামলার বিচারক রয়েছে। সকালে এসব মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নিজ কার্যালয়ে জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুদ্রিগার লোটোজের সাথে অনুষ্ঠিত বৈঠকে আশা প্রকাশ করেন তিনি। বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশাও করেন জামায়াতের আমির। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শালিনা নজহাত কবির। রাজধানীর যাত্রাবাড়ির কুতুবখালীর এক মাদ্রাসায় ৮ বছরের শিশু শিক্ষার্থীকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শিশুটির পরিবারের অভিযোগ, বলাৎকার চেষ্টা বা অনৈতিক কাজ দেখে ফেলায় মোদাসিরকে হত্যা করা হয়। ২১ ডিসেম্বর হত্যা মামলা হলেও মূল অভিযুক্ত মাদ্রাসার প্রিন্সিপাল আনিসুর রহমান সহ অন্যরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানায় পরিবারটি। শিশুটি আত্মহত্যা করেছে জানিয়ে অভিযুক্ত আনিসুর অভিযোগ অস্বীকার করেন। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় আরো জানাচ্ছেন এআর বাদল। ৩ বছর আগে ৫ বছর বয়সে শিশু মুদ্দাসিরকে মাদ্রাসাটিতে ভর্তি করে তার পরিবার। মাদ্রাসাটিতে থেকেই নিহতের সময় তার বয়স হয় ৮ বছর। গত ২০ ডিসেম্বর মাদ্রাসার ৪র্থ তলায় শিক্ষকদের টয়লেটে জানালার গ্রিলের সাথে মেলে মুদ্দাসিরের ঝুলন্ত মরদেহ। ছবিতে দেখা যায় মুদ্দাসিরের পা মেঝে ছুঁয়ে আছে, পাশে একটি প্লাস্টিকের টুল। এ ঘটনায় মাদ্রাসার প্রিন্সিপাল আনিসুর রহমান, শিক্ষক ইনচার্জ হাফেজ মাওলানা জহুরুল ইসলাম ও হাফেজ মোহাম্মদ উল্লাহ সহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন মুদ্দাসিরের বাবা। বলেন, তার শিশুকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। মাওলানা আনিসুর রহমান সে অনৈতিক কাজ করতেছে, আমার ছেলে দেখে ফেলছে, এমনকি আমার ছেলেরও বলৎকারের চেষ্টা করছে। হ্যাঁ, যে চেষ্টা করার পরে আমার ছেলে রাজি না অথবা চিল্লাচিল্লি করছে, তখন তাকে গলায় টিপ মারা হয়েছে। ছেলের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানান শিশুটির মা। বলেন, গলা চেপে হত্যা করা হয়েছে, নখের দাগ ছিল তার ছেলের গলায়। আমার ছেলেকে আপনারা গলা টিপে মারছেন, এই যে নখের দাগ বসে গেছে। তখন প্রিন্সিপাল সাহেব বললো যে আচ্ছা আমরা এটা তদন্ত করবো, আপনি শান্ত হন। যারা এরকম নির্মমভাবে হত্যা করেছে তাদের ফাঁসির দাবি জানাচ্ছে। একই মাদ্রাসায় অধ্যয়নরত মুদ্দাসিরের বড় ভাই মাদ্রাসাটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। আমি যখন প্রথম পড়ি তখনই এরকম কিছু ঘটনা ঘটছিল যে ছাত্রের সাথে বলৎকার উস্তাদরা এরকম করতো। প্রায় একই ধরনের মন্তব্য করেন মাদ্রাসাটির সাবেক শিক্ষক। শারীরিক খেদমতগত বলৎকারের কাজ করতো এবং আগেও যারা শিক্ষক ছিল যারা তারাও এরকম ধরছে। পুলিশ এবং অভিভাবক গিয়ে দেখেন টয়লেটের দরজা আগে থেকেই খোলা। শিক্ষকরা বলেন, ড্রিল মেশিন দিয়ে দরজা ফুটো করে দেখেন ঝুলন্ত মুদ্দাসির। এরপর একজন দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলেন। মাদ্রাসাটিতে অনৈতিক অপরাধের বিষয়টি অস্বীকার করেন তারা। আমরা মাজহুল, এই বিষয়ে আমরা জানি না। এই ঘটনার সাথে এই যে অভিযোগগুলো করেছে এটা সম্পূর্ণ মিথ্যা। মাদ্রাসাটির প্রিন্সিপাল প্রধান অভিযুক্ত আনিসুর রহমানও সব অভিযোগ অস্বীকার করেন। অবশ্যই মিথ্যা, অবশ্যই মিথ্যা। আমরা সত্যের পক্ষে। যদি আমাদের এখানে কোনো দুর্বলতা থাকে আমাদের বিচার হবে। পুলিশ জানায় তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। মাদ্রাসাটি সিসি ক্যামেরার আওতায় থাকলেও কোনো ধরনের ফুটেজ পাওয়া যায়নি। এআর বাদল,
RTV, ঢাকা। পৌষের শেষ প্রান্তে টানা কুয়াশার কারণে নষ্ট হতে বসেছে দেশের কয়েক জেলার বড় বীজতলা। বিবর্ণ হয়ে বীজতলার হলুদ রং ধারণ কৃষকদের বিপাকে ফেলেছে। এদিকে হাসপাতালে বাড়ছে শীতজনিত নানা রোগীর সংখ্যা। একই সাথে গবাদি পশু সহ নানা পশু পাখিরাও কাবু হয়ে যাচ্ছে তীব্র শীতে। এর মধ্যে পঞ্চগড়ে তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। একদিন বিরতি দিয়ে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে কুড়িগ্রাম। তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। পাবনা ঈশ্বরদী সহ আশপাশের এলাকায় 10.8 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর ও এর আশপাশের এলাকায় 11.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। ট্রাম্পের হুঁশিয়ারির জেরে পাল্টা জবাবে সতর্ক বার্তা দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের পরীক্ষা নিতে চায় তবে তেহরানের জন্য প্রস্তুত। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে ইরানের সামরিক শক্তি ব্যবহারে ভীত নন ট্রাম্প। আর জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নিলে ইরান তা মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের পথ খোলা থাকলেও ইরান সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত। আরাকচি দাবি করেন, গত বছর 12 দিনের যুদ্ধের তুলনায় বর্তমানে ইরানের সামরিক প্রস্তুতি অনেক বেশি বিস্তৃত ও শক্তিশালী। তবে তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র সংঘাতের বদলে সংলাপের বুদ্ধিমান পথ বেছে নেবে। ওয়াশিংটন যদি সামরিক বিকল্প পরীক্ষা করতে চায়, আমরা এর জন্য প্রস্তুত। তবে আমরা চাই তারা সংলাপের পথ বেছে নিক। পারমাণবিক আলোচনা প্রসঙ্গে আরাকচি জানান, হুমকি বা চাপ ছাড়া আলোচনায় বসতে প্রস্তুত ইরান। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ও হুমকি পরস্পর সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইরানের সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভীত নন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ইরানে টানা তৃতীয় সপ্তাহ ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে বহু হতাহতের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নিহতদের মধ্যে শতাধিক নিরাপত্তা সদস্য রয়েছেন। বিরোধীদের দাবি, নিহতের সংখ্যা আরও অনেক বেশি, তবে তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরান সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অস্থিরতা উস্কে দিচ্ছে। আরাকচি বলেন, বিক্ষোভে সন্ত্রাসী উপাদান ঢুকে পড়েছে, যারা নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করছে। ইমতিয়াজ আহমেদ, RTV। এদিকে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প জানান, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তাৎক্ষণিকভাবে শুল্ক কার্যকরের জন্য তথ্য জানালেও ইরানের সঙ্গে ব্যবসা বলতে কি বোঝানো হয়েছে তা স্পষ্ট করেননি তিনি। বিশেষজ্ঞরা বলছেন, টানা তৃতীয় সপ্তাহে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ চলার মধ্যে তেহরানের উপর চাপ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন, এর পরের অবস্থানে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। জানাবো খেলার খবর। ক্রিকেট শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর চলতি আসরের সিলেট পর্বের খেলা। চট্টগ্রাম ভেন্যু বাতিল হওয়ায় সিলেটেই অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো। আসর এখন পর্যন্ত সর্বোচ্চ 9টি ম্যাচ খেলেছে সিলেট টাইটান্স। 8টি করে ম্যাচ খেলেছে রাজশাহী ওরিয়র্স, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স ও নোয়াখালী এক্সপ্রেস। এছাড়া 7টি ম্যাচ খেলেছে চট্টগ্রাম রয়্যালস। 8 ম্যাচে 6 জয় ও 2 হারে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে রাজশাহীর পাশাপাশি টেবিলের শীর্ষে 3-এ থাকা অপর 2 দল চট্টগ্রাম ও সিলেটেও প্লে অফ প্রায় নিশ্চিত। অন্যদিকে টেবিলের তলানির দিকে থাকা ঢাকা ও নোয়াখালীর চেয়ে প্লে অফের দৌড়ে অনেক এগিয়ে রংপুর। আগামী 15 জানুয়ারি থেকে অনুষ্ঠিত হবে BPL এর ঢাকা পর্ব। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।